হ্যালো এভরিওয়ান, আমি শ্বেতা। প্রজাপতির সংসারের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। অনেক দিন বাদে আমি এই ভিডিওটি করছি। এই ভিডিওটি অনেক দিন আগেই শ্যুট করা হয়ে গেছিলো, কিন্তু সময়ের চাপে আর দেওয়া হচ্ছিল না, তাই ভাবলাম এই ভিডিওটা আজকে আপনাদের সাথে শেয়ার করা যায়। আর আজকের ভিডিওটি হবে একটু স্পেশাল, কারণ আপনারা দেখে বুঝতেই পারছেন আজকে কিন্তু আমার বাবার স্পেশাল রান্না দেখানো যাবে। কারণ আমরা উড়িষ্যাতে নেই, আমরা চলে এসেছি দুর্গাপুজো কাটাতে কলকাতায়। তাই কলকাতায় এসে বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুটো জায়গাতেই থাকবো। এখন আছি বাপের বাড়িতে, তাই মা তো প্রত্যেকদিন ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছেই। বাবা যখন বললো একটা স্পেশাল ডিশ করবে, যে মোরগ পোলাও, তখন ভাবলাম যে ঠিক আছে, তাহলে বাবার রান্নাটা একটু ভিডিও করা যাক, তাহলে আপনাদের সাথেও আমি বাবার রান্নাটা একটু শেয়ার করতে পারবো। আমার বাবা মা দুজনেই কিন্তু ভালো রান্না করে, আমার শাশুড়ি মাও ভালো রান্না করে। আর আমার বাবা মুখরোচক কোনো খাবার বা কোনো স্পেশাল মেনু দুর্দান্ত করে। এই জন্যই লোভ সামলাতে পারলাম না, ভাবলাম যে বাবার রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করা যাক। তাই প্রথমেই দেখতে পাচ্ছেন আলু বড় বড় পিস করে কাটা আছে, আর পেঁয়াজ কিন্তু দুভাগে কাটা আছে ঝিরিঝিরি করে। এবার কড়াইটা ওভেনে দিয়ে গরম করতে দেওয়া হয়েছে। কড়াই গরম হলেই বাবা কিছুটা দিয়ে দিচ্ছে সর্ষের তেল। এবারে তেলটা গরম হতেই যে কুচনো পেঁয়াজ দুভাগে কাটা ছিল, তার মধ্যে থেকে একটা ভাগ বাবা তুলে সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়ে এবার ভাজবে। পেঁয়াজ ভাজতে তো কিছুটা সময় লাগবে, ততক্ষণ এখানে রেডি করা হচ্ছিল কাঁচা লঙ্কা, রসুন, আদা রসুন। এটা হচ্ছে আমন্ড বাটা। শুনতেই তো পারলেন, পেঁয়াজ ভাজতে ভাজতে এই জিনিসগুলো রেডি করে রাখা হচ্ছিল। আর ওইদিকে আমার মা বাবার হাতে হাতে অনেক জিনিস রেডি করে দেওয়ার সাথে সাথে জামাইয়ের সাথে ভালো গল্পও করছিল। জামাই শাশুড়ি দুজন মিলে ভালো গল্প জমিয়েছিল। মানে বাংলাদেশের অনেক রান্না আছে জানেন। বাংলাদেশের কি একটা মাছের নাম বলো, কি মাছ? দেখতেই পাচ্ছেন বেরেস্তা একদম রেডি। আর ওইদিকে আমার হাজব্যান্ড কিন্তু কথা বলতে গেলে ওর মুখে মাছের কথা থাকবেই। ও কোনো খাবার দাবারের নাম বললেই হয়েছে, সেইখানে খাবার দাবারের গল্পে ওর মাছের আইটেম রাখবেই। তো এখন তো আপনারা নিজে কানেই শুনতে পারলেন, ও এখনও সেই মাছের গল্পই করে যাচ্ছে। এবার আমার বাবাকে দেখুন, আলুগুলো জলে ভিজিয়ে রেখেছিল। এবার জল থেকে আলুগুলোকে ভালো করে ছেঁকে নিয়ে যে তেলটা বাকি ছিল সেই তেলের মধ্যেই আলুগুলোকে ছেড়ে দিল। এবার আলুগুলোকে ভালোভাবে ভাজার পালা। আলুগুলোর মধ্যে একটু হলুদ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভাজা করতে হবে। আর আমি ছোটোবেলা থেকেই রান্নার রও জানি না, কোনোদিনও রান্না শিখিনি, কোনোদিনও কিছু করিনি। মানে রান্নাঘরে তো যাইনি, আর রান্না কোনো কিছু রান্না করতে আমাকে হয়নি কোনোদিন, এই জন্য আমি রান্না শিখতেও পারিনি। বিয়ের পরে যখন রান্না একটু একটু করে শিখেছি, তখন মা বাবা শাশুড়ি সবার কাছ থেকে জেনে জেনেই রান্নাগুলো করতাম। তো করতে করতে এখন শিখে গেছি ঠিকই, কিন্তু তাদের হাতের রান্নার টেস্ট আমি কিন্তু আনতে পারি না। তাদের হাতের একটা আলাদা টেস্টই আছে। আর আমার বাবার হাতের রান্না তো যারা যারা খেয়েছে তারা প্রত্যেকেই জানে এই কথাটা, যে বাবার হাতে এই স্পেশাল মেনুগুলো খুব টেস্টি হয়। আলু যখন হালকা ভাজা হয়ে এসেছিলো, তখন দেখলাম বাবাকে হালকা নুন ছড়িয়ে দিতে। নুন ছড়িয়ে আলুগুলোকে আবার ভালোভাবে ভেজে নিয়ে তারপরে তুলে নিতে হবে। আর এদিকে দেখুন, যার জন্য বাবা এত রান্না করছে সে তো ঠান্ডা লাগিয়ে বসেই আছে। ও তো কলকাতায় আসলেই ঠান্ডা লাগায়। আর এদিকে মা বাবাকে কিছুটা রেডি করে দিয়ে একটু ফোনটা ঘাঁটছিল, আর দুজন মিলে গল্প করছিল। আর এইদিকে দেখুন, বাবা আরও কিছু গোটা মশলা রেডি করতে ব্যস্ত ছিল। সেটা হচ্ছে দারচিনি, লবঙ্গ, এলাচ, জায়ফল, জয়িত্রী, এগুলো মিলিয়ে একটু মিক্সিতে পেস্ট বানিয়ে একটা গুঁড়ো মশলা তৈরি করছিল। তারপরে বাবা রান্না করতে করতে একটু ওদের সাথেও কথা বলছিল। আর এটা দেখুন, আমার হচ্ছে দেওয়ালে যে ফটোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই আমার বাবা করেছে। ওইদিকে আমার দাদু ঠাকুমার ফটো আছে, আর এগুলো আমার বিয়ের ফটো। এই সব ফটোগুলো আমার বাবা আমার বিয়ের পরে সব এক একটা করে কম্পিউটার থেকে বার করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে বড় করে দেওয়ালের মধ্যে টানিয়ে রেখে দিয়েছে। ফটোগুলো ঘরের মধ্যে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন।
এই সব কটা ফটো আমার বাবা নিজের পছন্দ করে এই দেওয়ালগুলোতে টানিয়ে রেখে দিয়েছে। বাবা রান্না করবে বলে আমি যখনই বলেছি যে ভিডিও করব, তখনই দেখুন এই অ্যাপ্রনটা পরে নিয়েছিল। এই অ্যাপ্রনটা আমার মাকেই বাবা এনে দিয়েছে, যাতে রান্না করার সময় মা অ্যাপ্রনটা পরে রান্না করে। আর ওইদিকে আমি কথা বলতে বলতে অনেক কিছু স্কিপ করে যাচ্ছিলাম। ওইদিকে বাবা তো নিজের মতন রান্না করেই যাচ্ছিল। হঠাৎ করে এসে দেখি আরেক ভাগে যে পেঁয়াজ কাটা ছিল, সেই পেঁয়াজটা মানে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে এই পেঁয়াজগুলো দিয়ে তারপরে যে পেস্টটা বানানো ছিল আদা রসুন পেঁয়াজের, সেই পেস্টটা বাবা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিল। মানে তার মধ্যে তো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এগুলো তো দেওয়াই হয়েছে, লঙ্কার গুঁড়ো এগুলো তো দেওয়াই হয়েছে। তারপরে মশলাটা ভালো করে কষে যাওয়ার পর দেখলাম এই চিকেনের যে লেগ পিসগুলো রাখা হয়েছিল, সেই ম্যারিনেট করে ভালোভাবে সেই ম্যারিনেশন করা লেগ পিসগুলো বাবা এই মশলাটার মধ্যে দিয়ে দিল। তারপরে দিয়ে ভালোভাবে কষিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছে। ওইদিকে যতক্ষণ চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ বাবা একটা কাচের গ্লাস নিয়ে গোবিন্দভোগ চাল মেপে মেপে নিয়ে নিচ্ছিল, কারণ আমরা ছিলাম 4 জন। চালটা মেপে নেওয়ার পর মাঝে মাঝে একটু চিকেনের ঢাকনাটা খুলে দেখে নিতে হচ্ছিল চিকেনটা কতটা সেদ্ধ হলো আর মশলাগুলো কতটা ঢুকলো চিকেনের মধ্যে। তারপরে চালটা ভালোভাবে ধুয়ে পেপারের মধ্যে বাবা ছড়িয়ে রেখে দিয়েছিল, যাতে চালটা ভালোভাবে ঝরঝরে হয়ে যায়। এবার চিকেনটা ভালোভাবে কষে যাওয়ার পর যে বাদাম পেস্টটা করা ছিল, সেই বাদাম পেস্টটা দিয়ে দেওয়া হলো এই চিকেনের গ্রেভিটার মধ্যে। এটাই আসল টেস্ট। এই জিনিসটা দিলেই এই চিকেন তেহারির টেস্টটাই পাল্টে যায় একদম। বাটাটা চিকেনের মধ্যে দেওয়ার পর চিকেনের সাথে ভালোভাবে আরেকবার কষিয়ে নিতে হয়েছে। এবারে চিকেনটাকে আরও ভালোভাবে কষানোর জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হয়েছে। এবার দেখুন, আগেই যে বললাম বাবা চালগুলোকে ভালোভাবে ধুয়ে পেপারের মধ্যে ছড়িয়ে দিয়েছিল, এই প্রসেসটা এখন আপনারা দেখতে পাচ্ছেন যে চালগুলোকে কিভাবে পেপারের মধ্যে ছড়িয়ে দিয়েছিল। ডাইনিং টেবিলের মধ্যে একটা পেপার নিয়ে তারপরে গামলা থেকে সমস্ত চালগুলো নিয়ে পেপারের মধ্যে ছড়িয়ে রেখেছিল ফ্যানের হাওয়ার নিচে, যাতে চালগুলো একদম খুব তাড়াতাড়ি ঝরঝরে হয়ে যায়। হ্যাঁ, ভেজার পর চাল থেকে একটু গন্ধ আসছে, শোক করেছে, গন্ধ আসছে। এটা দেখেই বোঝা যাচ্ছে এটা গোবিন্দভোগ। আমাদের যে যে বাড়িতে আনতো না পায়েস করার জন্য, বিশ্বাস করো যখন চাল ফাল ওই গামলাতে রাখতো ময় করতো পুরো। তখন নতুন চাল আছে, বেশি জল দেওয়া যাবে না। 2 কাপ দিলা, এটা নিয়ে 3 কাপ। 3 গ্লাস। রাখো রাখো রাখো। এবার একদিকে যতটা চাল নেওয়া হয়েছে তার ডবল মাপের জল নিয়ে জলটাকে গরম জল করার জন্য বসানো হলো, কারণ তেহারি বা পোলাও বা যে কোনো কিছুতেই গরম জলটা তো লাগে, আপনারা সবাই জানেন। আবারও দেখতেই তো পাচ্ছেন যে একটা কাঁচের গ্লাসে জল নিয়ে কিছুটা গুঁড়ো দুধ অ্যাড করে দিল। এবার চামচ দিয়ে ভালো করে গুলিয়ে এটাকে কি করে দেখা যাক। এই প্রসেসগুলো বাবার কাছ থেকেই আমরা শেখা, আমি নাহলে এগুলো কিছুই জানতাম না। এই ছোট ছোট শিক্ষণীয় ব্যাপারগুলো আমার খুব শেখার ইন্টারেস্ট আছে, কিন্তু হ্যাঁ, এতটা ঝামেলার রান্না আমি খুব একটা করি না। আমি যতটা শর্টে পারা যায় ছাড়ি, কিন্তু বাবা রান্নার প্রতি এতটাই ন্যাক আমার বাবার, যে বাবা রান্নাটাকে এত ভালোবেসে করে যে সমস্ত কিছু করার চেষ্টা করে তার মধ্যে। এবার শুরু হবে আসল প্রসেস। এবার ওভেনে একটা সসপ্যান বসিয়ে গরম হতে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিল কিছুটা। তারপরে সেই তেলের মধ্যে গোটা গরম মশলা আর কিছুটা পেঁয়াজ কুচি ছেড়ে দিল। এবার এগুলো সব কিছু মিলিয়ে একসাথে নাড়াচাড়া করতে হবে ভালোভাবে। কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করার পর পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে, তারপরে আবার আদা রসুন পেঁয়াজ একটা পেস্ট বানিয়ে, কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে তারপরে সেটাকে এই সসপ্যানের মধ্যে এই গোটা গরম মশলার পেঁয়াজের সাথে মিশিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। আর সাথে অল্প একটু জল অ্যাড করতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা যখন অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর কষে আসলো, তখন বাবাকে দেখলাম যে চিকেনটা কষিয়ে রেখেছিল
সেই চিকেনের কিছুটা গ্রেভি এটার মধ্যে দিয়ে আবার ভালো করে কষালো, যাতে ঘ্রাণটা ভালো আসে আর টেস্টটাও ভালো হয়। তারপরে দেখলাম যে চালটা মেপে রেখে শুকোতে দিয়েছিল, সেই চালটা তো ঝরঝরে হয়েই গেছে কিছুক্ষণের মধ্যে। সেই চালটাকে এখানে ওই মশলাগুলোর মধ্যে দিয়ে ভালোভাবে আবার কষাচ্ছিল। চালটাকে ভালোভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পর গরম যে জলটা রেখেছিল যে চালে দেওয়ার জন্য, সেই গরম জলটা এই চালের মধ্যে দিয়ে দিল। এবার এটার মধ্যে স্বাদ মতো নুন আর চিনি অ্যাড করা হলো। নুন আর চিনিটা অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপরে কিছুক্ষণ রেখে দেওয়ার পর চালটাকে একটু টিপে দেখে নেওয়া হলো যে চালটা কতটা সেদ্ধ হয়েছে। তারপরে কিছুটা যখন চাল সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে এটার মধ্যে একটু কেওড়া জল আর একটু মিঠা আতর দিয়ে দিল বাবা। এবারে চালটা যখন প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে, তারপরে এই চিকেনের লেগ পিসের যে গ্রেভিটা বানানো ছিল আর চিকেনের যে কটা লেগ পিস ছিল, সেই কটা কড়াই থেকে তুলে এক এক করে এই চালের মধ্যে অর্থাৎ পোলাওয়ের মধ্যে দিয়ে দেওয়া হলো গ্রেভি সহ। সাথে আলুগুলো যে রাখা ছিল আলুগুলোও দিয়ে দেওয়া হলো। এবার 80% সেদ্ধ হওয়ার চালের সাথে অর্থাৎ এই পোলাওটার সাথে আলু আর চিকেনের লেগ পিসগুলো গ্রেভি সহ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দিলেই, কিছুক্ষণ অল্প আঁচে রেখে দিলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন তেহারি। অল্প আঁচে ঢাকা দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে একদম চিকেন তেহারি রেডি। এরপরে ঢাকনা খুলে দিয়ে গ্যাসটা নিভিয়ে দিয়ে যে বেরেস্তা প্রথমেই ভিজে রাখা হয়েছিল, সেই ভাজা বেরেস্তাটা একদম পোলাওয়ের উপর ছড়িয়ে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে একদম পারফেক্ট চিকেন তেহারি। আর আপনারা এটাকে চিকেন পোলাও বলতে পারেন। আর বাবা ওইদিকে দেখুন একটা গ্লাসের মধ্যে আবার কেশর অ্যাড করছিল। এই কেশরটা দিয়ে মনে হয় দুধ দিয়ে তারপর ওটার মধ্যে ছড়িয়ে দেবে, যেরকম আমরা বিরিয়ানিতে সাধারণত দিয়ে থাকি। না, দুধ দিচ্ছে না, তবে এটা জল দিয়ে গুলিয়ে তারপরে ওটার মধ্যে দেবে, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর সত্যি এটা খেতে এত অপূর্ব হয়েছিল। যখন এই প্রসেসটা চলছিল তখন ঘরে আমরা থাকতে পারছিলাম না যে কখন খাবো এই মনোভাবটা হচ্ছিল, কারণ এত সুন্দর গন্ধটা বেরিয়েছিল। এর ওপর আবার একটু ঘি ছড়িয়ে ঢাকনা চাপা দিয়ে ফোটাতে দিয়েছিল। আমি তো ভাবছিলাম যে এই বুঝি রেডি হয়ে গেছে, এত সুন্দর গন্ধ বেরিয়েছে। তারপরে দেখলাম যে না, এখনও আরেকটা প্রসেস বাকি, কারণ তাওয়াতে দিয়ে তারপর তার উপরে এই তেহারিটাকে মানে এই সসপ্যানটাকে রেখেছিল, যাতে তেহারিটা তলায় লেগে না যায় আর পোলাওটা যাতে একদম ঝরঝরে হয়। সত্যি তাই, আমিও বিরিয়ানি বানালে এইভাবেই বানাই, কিন্তু এটা তো বিরিয়ানি না, তাও এই প্রসেসটা বাবা করেছে। এই যে লাস্টে এটাই হচ্ছে ফিনিশিং। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এটা দেখতে হয়েছে, আর খেতে তো অপূর্ব হয়েছিল। খেয়ে আমরা বুঝতে পেরেছিলাম, গন্ধে ঘর ম ম করছিল, এত সুন্দর তেহারির গন্ধটা বেরিয়েছিল। লাস্টে মা এই যে পরিবেশন করতে বসেছে, মা সবাইকে একে একে করে এবার খেতে দিচ্ছিল। চলুন তাহলে এত সুন্দর সুস্বাদু খাবারটা আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ এত সুস্বাদু খাবার বেশিক্ষণ ফেলে রাখা যাবে না। আর আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার বাবার রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। চলুন ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করছি। পরের আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।